বোঝাবো। তো শুরু করলাম। প্রথমে যে অঙ্কটি আছে, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এটা আমি ফর্মুলা দিয়ে করছি, তাহলে তাড়াতাড়ি করতে পারবো। মনে রাখবে পুরোপুরি এই টাইপের কোশ্চেনে, যেমন এখানে প্রথমে বেশি পরে কম বলেছে, তাই তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে 20% বেশি বলেছে, তো 20কে আমরা উপরে লিখবো। নিচে যেহেতু এখানে বেশি বলেছে, তাই 100 সাথে 20 যোগ করে আমরা নিচে বসাবো। কত হবে? 120। এর সাথে গুণ 100 করবো, তাহলেই সঠিক উত্তরটি আমরা পাবো। ঠিক আছে। আর যদি এখানে 20% কম বলতো, তাহলে 100 থেকে 20 বিয়োগ করে 80 আমি এখানে বসাতাম। ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা কাটাকুটি করলাম, উপরে 0 0 কেটে দিলাম। 2 6 12, 2 3 6, 2 50 100, তাহলে উপরে থাকছে 50 আর নিচে থাকছে কত? 3 থাকছে। 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 16 পূর্ণ 2/3 হয়। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 3 যে অঙ্কটি আছে, 7,0,0,5 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কী হবে? 7, যেহেতু সবচেয়ে বড়, তাই 7কে আমরা আগে লিখব, তারপরে 5কে লিখব, তারপরে 0, তারপরে 0। তাহলে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? 7,500। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি, সবথেকে ছোটো এখানে 0 0 হয়, কিন্তু বাদিকে 0-র ভ্যালু থাকে না। ঠিক আছে। সেক্ষেত্রে এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে 5 আর 7 তারপরে লিখলে। তাই আমরা 0টাকে প্রথমেই লিখব না, প্রথমে 5কে লিখব, 5-এর পর এই দুটো 0কে লিখব, তারপরে 7। তাহলে এটা এবার 4 অঙ্কের সংখ্যা হলো, তাই তো। তাহলে 7,0,0,5 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 7,500 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5,007। তো এদের আমরা কি করব এবার? এদের বলেছে পার্থক্য কত। পার্থক্য মানে বিয়োগফল কত জিজ্ঞেস করেছে। বিয়োগ করলে 2,493। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 যে অঙ্কটি আছে, এইগুলোর মধ্যে কোনটি বৃহত্তম জিজ্ঞেস করেছে। তো চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এখানে 5/9 যেরকম আছে লিখলাম, এখানে 0.23, 2 আর 3-এর মাথায় আবৃত দশমিক বা পৌনপুণিক আছে। তো যতগুলো পৌনপুণিক থাকবে ততগুলো 9 হয়, সেই হিসাবে এখানে দুটো পৌনপুণিক থাকার জন্য আমরা দুটো 9 লিখেছি 23-এর নিচে। ঠিক আছে। আচ্ছা, এরপর 25/49 বর্গমূল বলেছে। 25-এর বর্গমূল আমরা জানি 5 হয়, যেহেতু 5 5 25। 49-এর বর্গমূল 7 হয়, যেহেতু 7 7 49। আচ্ছা, কমা, এটা আছে 0.8 স্কোয়ার। তো 8 আমরা কি জানি? 64। এবার এইখানটা দশমিক হয়, তাহলে দশমিকের পর দুটো ডিজিট থাকলে একের পর আমরা দুটো 0 নিচে লিখবো, তাই তো। মানে 0.8 স্কোয়ার মানে 0.64, মানে হচ্ছে 64/100। এবার এদের মধ্যে দেখবো আমরা কোনটা বৃহত্তম। তো আমরা কোনাকুনি গুণ করে দেখব কোনটা বৃহত্তম হচ্ছে। প্রথমে এই দুটোর মধ্যে দেখছি কোনটা বৃহত্তম। 5/9 বড় না 23/99 বড়? তো 99-এর সঙ্গে 5 যদি কোনাকুনি আমি গুণ করি, আর 23 আর 9-এর সাথে যদি কোনাকুনি গুণ করি, 99-এর সঙ্গে 5 গুণ করলে অবশ্যই তোমরা বুঝতে পারছি বেশি হবে, এবং 9-এর সঙ্গে 93 গুণ করলে এটা ছোট হবে, তো সেই হিসাবে কম হবে। সেই হিসাবে 99 5-এর সাথে যেহেতু এটা গুণ করলে বড় হচ্ছে, তো 5/9টাকে আমরা রাখবো, আর 23/99কে আমরা কেটে দেবো, তাই তো। এবার 5/9 আর 5/7-এর মধ্যে যে বড় তাকে আমরা রাখবো, যে ছোট তাকে আমরা কেটে দেবো। তো একই নিয়ম আগের মতো কোনাকুনি গুণ করবো। 5 7-এ গুণ করলে কত হচ্ছে? 35, আর এখানে 9 5-এ গুণ করলে কত? 45। তাহলে কে বড়? 35 আর 45-এর মধ্যে যেহেতু 45 বড়, 35 ছোট, ছোটটাকে আমরা কেটে দেবো, অর্থাৎ 5/9কে আমরা কেটে দিলাম। এবার 5/7 আর 64/100-এর মধ্যে কে বড় আমরা দেখবো, আর যে ছোটো তাকে আমরা কেটে দেবো, তাই তো। 105 যদি কোনাকুনি গুণ করি, এখানে হচ্ছে 105-এ 500, আর এখানে 64-র সঙ্গে 7 যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে হচ্ছে 448। তাহলে বড়কে 500 বড়, 448 ছোটো, তাই 64/100-কে আমরা কেটে দেবো। তার মানে আমরা বুঝতে পারলাম 5/7 সব থেকে বড় হবে। 5/7 মানে √25/49, এটাই বৃহত্তম। ঠিক আছে। এরপর যে অঙ্কগুলি আছে পরের ভিডিওতে সমাধান করে বুঝিয়ে দেবো। এখন শুরু করবো কোশ্চেন নম্বর 15 থেকে। তবে এর আগের ভিডিওতে আজকে 4 জুন কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, তো এই প্রশ্নপত্র থেকে কিছু অঙ্ক আমি আগের ভিডিওতে সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। তো যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নেবে। তো এখন শুরু করছি কোশ্চেন নম্বর 15 থেকে। কী বলেছে? রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেন এখানে বলেছে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 72/4। 72-কে 4 দিয়ে ভাগ করলে অথবা কাটাকুটি করলে 18 হয়, তাই 18 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই পূর্বা এক্সপ্রেস 1 ঘন্টায় 18 কিলোমিটার পথ গেলে এই পূর্বা এক্সপ্রেসের গতিবেগ কত হবে? 18 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো। তো এটা মনে করা যায়, আমি সকলে যাতে ভালোভাবে বুঝতে পারে একটু লিখে করালাম। ঠিক আছে। কোশ্চেনে এখানে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত বলেছে 4:3। তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ আমরা অনুপাতে কত দেখতে পাচ্ছি? 3, যেটা সঠিকভাবে আমরা এখন বার করলাম কত? 18 কিলোমিটার পার ঘন্টা, মানে 3 মানে 18 কিলোমিটার পার ঘন্টা, তাই তো। এবার আমরা এই 3-এর সঙ্গে কত গুণ করলে 18 পাচ্ছি? 3-এর সঙ্গে 6 গুণ করলে 18 পাচ্ছি, তাই এখানে 4-এর সাথেও আমরা 6 গুণ করবো। 4-এর সাথে 6 গুণ করলে কত? 24। তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ আমরা পেয়ে গেলাম 24 কিলোমিটার পার ঘন্টার, মানে হচ্ছে রাজধানী এক্সপ্রেস 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার। কোশ্চেনে জানতে যে 3 ঘন্টায় কত যায়,
তাহলে 1 ঘন্টায় যদি 24 কিলোমিটার যায় 3 ঘন্টায় যাবে, 24-এর সাথে আমরা কী করবো 3 গুণ করে দেবো। 24 সাথে 3 গুণ করলে কত 72। তাহলে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস 72 কিলোমিটার পথ যাবে। তো এই 72 কিলোমিটার আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16তে যে অঙ্কটি আছে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটি ফর্মুলার মাধ্যমে আমরা খুব কম সময়ে অঙ্কটি করতে পারি। যেমন শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যদি x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং নিউ জলপাইগুড়ি থেকে আবার হাওড়ায় y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে এই যাওয়া আর আসা নিয়ে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে 2xy/x+y কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার এখানে x মানে কত কোশ্চেনে বলে দিয়েছে 100 কিলোমিটার পার ঘন্টা, মানে x মানে 100, আর ফেরার সময় 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে, মানে y মানে 120, তাই তো। তো এক্সের জায়গায় আমি এখানে 100 আর ওয়াইয়ের জায়গায় 120 বসিয়ে দেবো। তো সেই কারণে 2 লিখলাম, গুণ এক্সের জায়গায় 100, ওয়াইয়ের জায়গায় 120 লিখলাম। নিচে এক্সের জায়গায় 100 যোগ ওয়াইয়ের জায়গায় 120, অর্থাৎ 100 সাথে 120 যোগ করলে 220 হয়। ঠিক আছে, তো এখানে উপনিত 0 0 কেটে দিলাম। তারপর 2 দিয়ে 22কে কাটলে 11 হয়, যেহেতু 11 দুগুণে 22। তাহলে উপরে 100 সাথে 12 গুণ করলে 1200 হচ্ছে, আর নিচে থাকছে 11। তো 1200কে 11 দিয়ে ভাগ করলে 109 পূর্ণ 1/11, যেটা রয়েছে অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 যে অঙ্কটি আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো আমরা বুঝতেই পারছি কত টাকার মানে আমাদের আসল বের করতে হবে। তো আসল বের করার ফর্মুলা হচ্ছে সুদ গুণ 100 বাই সময় গুণ সুদের হার। সুদ কোশ্চেনে বলেছে 136 টাকায়, দিয়ে সুদের জায়গায় আমি 136 লিখেছি, গুণ 100 যেরকম আছে লিখে দিয়েছি। সময়টা কোশ্চেনে বলেছে 4 বছর, তাই সময়ের জায়গায় 4 বছর লিখেছি। গুণ সুদের হার বলেছে কত 8%, তাই সুদের হারের জায়গায় 8 লিখেছি। 136কে 4 দিয়ে কেটে 34 হয়, উপর নিচ 4 দিয়ে কেটেছি, 4 25 100, 4 দুগুণে 8। 2 দিয়ে 34কে কাটলে 17 হয়, যেহেতু 17 দুগুণে 34। তাহলে নিচে পুরোপুরি কেটে গেলে উপরে থাকছে 17 গুণ 25। তো 25 সাথে 17 যদি গুণ করি 425 হয়, তাহলে আসল হয়ে যাচ্ছে 425 টাকা, যেটা রয়েছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর 4 জন কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের কিছু অঙ্ক আমি আগের 2টি ভিডিওর মাধ্যমে সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। তো যদি কেউ না দেখে থাকে অবশ্যই আগের ওই 2টি ভিডিও দেখে নেবে। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ভিডিও 2টি দেখে নেবে। ঠিক আছে, তো শুরু করলাম। আজকে শুরু করবো কোশ্চেন নাম্বার 26 থেকে। তো এই টাইপের অঙ্ক আমি বলেছিলাম পরীক্ষায় আসবে, তো আজকে কিন্তু এসছে এটা। তো কোশ্চেনে কী বলেছে, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সময় লাগবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ ডং ডং করে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10-এর জন্য গ্যাপ কত হচ্ছে? মাঝখানে তোমরা দেখবে 9 গ্যাপ হচ্ছে। সেই কারণে পরীক্ষায় এরকম কোশ্চেনে যটা বাজতে বলবে তার থেকে 1 কম নেবে তোমরা। যেমন 10টা বাজতে বলেছে, তো গ্যাপ কত 9, তো এই গ্যাপ 9-এর জন্য সময় লাগছে কত? 10 সেকেন্ড। ঐকিক নিয়মে করলে 1-এর জন্য সময় লাগবে 10/9 সেকেন্ড। কোশ্চেনে বলেছে 12টা বাজতে কত সময় লাগবে? ঠিক আছে, তো 12টা বলেছি যেহেতু, তো এই 12 থেকে 1 কম নেব, 11 হবে। ঠিক আছে, তো গ্যাপ 11-এর জন্য সময় কত? 11 গুণ 10/9। তো 11 10-এ গুণ করলে 110, আর নিচে থাকছে কত? 9। 110কে 9 দিয়ে ভাগ করলে 12 পূর্ণ 2/9 হয়। এই 12 পূর্ণ 2/9 আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 29 যে অঙ্কটি আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। অঙ্কটা অনেক রকমভাবে করা যায়, তো আমি এটা এক্স ধরে করছি। ঠিক আছে, তো আমি ধরে নিলাম বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল x টাকা, তাহলে এই x টাকার উপর কতটা ছাড় দেওয়া আছে? 20% ছাড় দেওয়া আছে। 20% মানে 20/100। ঠিক আছে, 20% মানে পার্সেন্টের দিক দিয়ে 20% ছাড় দেওয়া, যেটা সঠিকভাবে এখানে বলেছে 66 টাকা ছাড় দেওয়া আছে। এই সমান দিয়ে আমি কত লিখবো? 66। আচ্ছা, ওপর নিচে বার কাটলাম, 20 5 100, তাহলে এই x সমান 66-র সঙ্গে 5 কোনাকুনি গুণ হবে, 66-র সঙ্গে 5 গুণ করলে 330 হয়। তাহলে আমরা তো বিদ্যুৎ বিলের পরিমাণ x টাকা ধরেছিলাম, সেই x আমাদের কত বেরোলো? 330 টাকা, মানে বিদ্যুৎ বিলের পরিমাণ হচ্ছে 330 টাকা। এই 330 আছে অপশান ডিতে, তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 32 যে অঙ্কটি আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য যদি 100 হয়, তাহলে 20% হ্রাস করলে 100 থেকে 20 বিয়োগ করলে পরে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। এবার এখানে 100 আর 80 20 দিয়ে একেবারে কেটে দিয়েছি আমি, 20 5 100, 20 4 80। ঠিক আছে, কোশ্চেনে বলেছে প্রস্থটা 20% হ্রাস করা হয়েছে। সেই একইভাবে প্রস্থ যদি প্রথমে 100 হয়,
20% হ্রাস বলেছে, 100 থেকে 20 বিয়োগ করলে প্রস্থটাও 80 হবে। সেক্ষেত্রে 180 কাটাকুটি করলে এখানে আগের মতোই প্রস্থ যদি এখন 5 হয় তাহলে 20% হ্রাস করার পর প্রস্থ হয়ে যাবে 4। এবার কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সেই হিসেবে এখানে 5-এর সাথে 5 গুণ করলে 5-5 কত হবে 25, আর 20% হ্রাস করার পর এই যে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়েছে এদের যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 4-4 গুণ করলে 16। তাহলে আগে আমার ক্ষেত্রফল কত ছিল 25, সেখান থেকে হয়ে গেছে এখন কত 16, তাহলে কমেছে কত 25 থেকে আমি যদি 16 বিয়োগ করে 9 কমছে। 25 থেকে কত কমছে 9 কমছে। কোশ্চেনে জিজ্ঞেস করছে কত শতাংশ হ্রাস পায়, মানে 100-তে কত, তাই এর সাথে আমরা কী করবো 100 গুণ করে দেবো। এবার এখানে কাটাকুটি হবে 25-4 100, তাহলে ওপরে 9-4 গুণ করলে 4-9 36, তাহলে 36% হ্রাস পায় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। এই 36% আছে অপশানটিতে, তাই অপশানটি হয়ে যাবে সঠিক উত্তর। আর 4 জুন কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের কিছু অঙ্ক আমি আগের ভিডিওগুলিতে সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে করাবো কোশ্চেন নাম্বার 45 থেকে। তো কোশ্চেন নাম্বার 45-এ যে অঙ্কটি আছে, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, তাহলে খুঁটিটি কত মিটার লম্বা। 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে এই লম্বা খুঁটিটির কাদায় আছে 1/2 অংশ, জলে আছে 1/3 অংশ, তাহলে জলের ওপরে এই এতটুকু অংশ 25 মিটার, এটা কোশ্চেনে বলে দিয়েছে, কিন্তু অংশে কতটা এটা আমরা বের করে নেব। ঠিক আছে, তার জন্য খুঁটিটি কত মিটার লম্বা আমি ধরে নিলাম, খুঁটিটি পুরো খুঁটিটি আমরা জানি 1 অংশ হয়, তো x মিটার ধরে তোমরা করতে পারো, তো আমি 1 অংশ পুরো খুঁটিটি ধরে নিলাম। ঠিক আছে, তো এই পুরো 1 অংশের মধ্যে জলে আছে 1/3 অংশ, কাদায় আছে 1/2 অংশ, এই দুটোকে আমরা যোগ করে এই 1 অংশ থেকে বিয়োগ করে দেবো, তাহলেই জলের উপরে কত অংশ আছে পেয়ে যাবো। ঠিক আছে, তো এই দুটোকে আমি যোগ করে নিই। এই 1/3-এর সাথে 1/2 যোগ করলে 5/6 অংশ হয়, তাহলে এই জলের নিচে যদি 6-এর মধ্যে 5 থাকে তাহলে জলের ওপরে কত থাকবে 6-এর মধ্যে 1, কারণ 6-এর মধ্যে 5 নিচে রয়েছে, ওপরে তাহলে 6-এর মধ্যে 1 থাকবে। অর্থাৎ এই 1/6 অংশ জলের ওপরে আছে, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে জলের ওপরে আছে 25 মিটার, তাই 1/6 অংশ সমান আমি 25 মিটার লিখলাম। এবার খুঁটিটি কত লম্বা জানতে চেয়েছে, আমরা জানি পুরো খুঁটিটি 1 অংশ, তাহলে 1/6 অংশ যদি 25 মিটার হয় তাহলে 1 অংশ অর্থাৎ এই পুরো খুঁটিটা সমান কত হবে 25 গুণ 6, 25-এর সাথে 6 গুণ করলে 150 মিটার, অর্থাৎ এই পুরো খুঁটিটি 150 মিটার লম্বা। তো এই 150 মিটার আছে অপশান সিতে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 1 থেকে শুরু করে পরপর 25 পর্যন্ত সংখ্যার যোগফল কত। 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো তোমরা মনে রাখবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 1 থেকে শুরু করে পরপর সংখ্যার ক্ষেত্রে যোগফল বের করার সময় এখানে যে শেষ সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে তোমরা লিখবে, যেমন এখানে 25 আছে বলে 25 লিখলাম, গুণ দিয়ে 25-এর পরের সংখ্যা লিখবে কত 26, বাই সবসময় 2 লিখবে। ঠিক আছে, তো এটা ফর্মুলা অনুযায়ী করলাম, তো এটা কাটাকুটি করবো 2 13 26, 25-এর সাথে 13 গুণ করলে 325, এই 325 হচ্ছে অপশান বিতে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দুটি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত। 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। দুটি সংখ্যার গড় 9 হলে দুটি সংখ্যার যোগফল কত হবে 9 গুণ 2 সমান 18। অন্য 3টি সংখ্যার গড় 4 হলে অন্য 3টি সংখ্যার যোগফল কত হবে 3 গুণ 4 সমান 12। তাহলে প্রথমের 2টি এবং পরের 3টি মোট 2 আর 3 যোগ করলে 5টি সংখ্যার যোগফল কত হচ্ছে 18 যোগ 12 সমান কত হচ্ছে 30। তাহলে 5টি সংখ্যার যোগফল যদি 30 হয়, 5টি সংখ্যার গড় জিজ্ঞেস করেছে, গড় বের করতে হলে ভাগ করতে হয়, তাই 30-কে আমরা এই 5 দিয়ে ভাগ করব বা কাটাকুটি করব, কত হচ্ছে 5 6 30, তাহলে গড় কত পাচ্ছি 6। এই 6 আছে অপশান সিতে, অপশান সি হবে সঠিক উত্তর। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই টাইপের অঙ্ক খুব কম সময় করতে হলে এই যে দেখতে পাচ্ছ 99 আছে, এই 99কে আমি লিখব, আর এখানে প্রথমে যে 999 আছে এর জন্য আমরা 3টে শূন্য লিখব। এটার থেকে আমরা বিয়োগ করব, এই যে উপরে আছে 88, নিচে আছে 99, 99 থেকে 88-র যে গ্যাপ, এই 99 থেকে 88 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে 99 থেকে 88 বিয়োগ করলে 11 হয়, এই 11কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো। বিয়োগ করলে 98,999 হয়, তো এটা আমরা অপশানে দেখতে পাচ্ছি না, তাই অপশান এখানে ভুল আছে। ঠিক আছে, তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে। অঙ্কটি করার নিয়ম হচ্ছে এই 999 পূর্ণ 88/99কে আমরা লিখতে পারি 999 প্লাস 88/99, এটা তো আমরা সকলেই জানি, এরকম আমরা লিখতে পারি।
তার কারণ হচ্ছে এই পুরোটা মানে যা, মানে 999 পূর্ণ 88/99 মানে যা, 999 প্লাস 88/99 তোমরা করে দেখবে, সেটা মানেও তাই হয়। ঠিক আছে, এর পাশে গুণ 99 যেরকম ছিল আমি লিখে দিলাম। এবার এই 999কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 1, কারণ 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়। ঠিক আছে, তারপর প্লাস 88/99 যেরকম আছে লিখে দিলাম, তারপর পাশে গুণ 99 যেরকম আছে লিখে দিলাম। ঠিক আছে, এবার ব্র্যাকেট যখন খুলবো এই 1000-এর সঙ্গে 99 গুণ হবে, 1000-এর সঙ্গে 99 গুণ করলে কত হবে? 99,000 বিয়োগ 1-এর সাথেও 99 গুণ হবে, 1-এর সাথে 99 গুণ করলে 99 1 99 প্লাস 88/99 সাথে 99 গুণ হবে, সেক্ষেত্রে 99 কেটে গিয়ে শুধু থাকবে কত? 88। এরপর এই 99,000 যেরকম আছে লিখে দিলাম, এখানে মাইনাস 99 আছে, এখানে প্লাস 88 আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস, তাই 99 থেকে 88 আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে? 11 হবে। তো বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এই কারণে মাইনাস দিয়েছি। 99,000 থেকে যদি আমি 11 বিয়োগ করি 98,989, যেটা আমরা অপশানে দেখতে পাচ্ছিলাম না, তাই অপশান এখানে ভুল আছে। কোশ্চেন নম্বর 49 যে অঙ্কটি আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে স্রোতের গতিবেগ কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে আমাদের স্রোতের গতিবেগ কত বের করতে হবে। তো স্রোতের গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে অনুকূলে গতিবেগ বিয়োগ প্রতিকূলে গতিবেগ বাই 2। কোশ্চেনে প্রতিকূলে বেগটা 1 ঘন্টায় বলে দিয়েছে 6 কিলোমিটার, তাই প্রতিকূলে বেগের জায়গায় আমি 6 কিলোমিটার লিখে দিলাম, সামনে কি আছে? বিয়োগ আছে। অনুকূলে বেগটা আমাকে 1 ঘন্টায় কত কিলোমিটার সেটা বলে দেয়নি, বলেছে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তো এটা আমাকে অনুকূলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে আগে বের করে নিতে হবে, বের করার পরেই অনুকূলে বেগের জায়গায় আমি মানটা বসাবো। ঠিক আছে, তো এটা তোমরা মনে মনেই বের করতে পারবে। অনুকূলে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা কত মিনিটে? 60 মিনিট হয়, তো 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে যাবে 10 কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, তাহলে অনুকূলে বেগের জায়গায় আমি কত লিখবো? 10 লিখবো। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4/2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, যেটা রয়েছে অপশান সিতে, তো অপশান সি 2 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 52 যে অঙ্কটি আছে, কত টাকার 60% 90 টাকার 83.1/3%-এর সমান? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে বলেছে কত টাকার, আমি ধরে নিলাম এক্স টাকার, তো এক্স লিখলাম, র বা এর থাকলে গুণ হয়, গুণ দিলাম, 60% মানে 60/100, এটা বলেছে সমান, তাই সমান চিহ্ন দিচ্ছি। কার সমান বলেছে? 90 টাকার 83.1/3%-এর। তো 90 টাকার, তাই 90 লিখেছি, র বা এর থাকলে গুণ হয়, গুণ দিলাম। এবার এখানে 83 গুণ করলে 249, তার সঙ্গে ওপর 1 যোগ মানে 250, আর পার্সেন্টের জন্য নিচে এখানে 100 আসবে। ঠিক আছে, তো এটা আমরা কাটাকুটি করব, মাঝখানে সমান থেকে আমরা নিচ নিচ কাটতে পারি, সেই হিসেবে 100 আমি কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে 90কে কাটলে 30 হয়, যেহেতু 3 3 90, 30 দিয়ে 60কে কাটলে 2 হয়, যেহেতু 30 2 গুণে 60, 2 দিয়ে 250কে কাটলে 125, তাহলে x সমান 125। তো কত টাকার? তাহলে 125 টাকার, তো 125 হয়ে যাবে সঠিক উত্তর। এই 125 আছে অপশান সিতে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 57 যে অঙ্কটি আছে, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4-এর সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে 27/64-এর অনুপাত একই হবে। 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এখানে অঙ্কটা এই 3/4-এর সাথে 27/64 গুণ করে তার বর্গমূল করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। এবার কেন আমি 3/4-এর সাথে 27/64 গুণ করব এবং তার বর্গমূলই বা কেন করব, সেটাই এখন দেখাবো। ঠিক আছে, ভগ্নাংশটা আমি ধরে নিলাম এক্স। কোশ্চেনে বলেছি 3/4-এর সঙ্গে তার যে অনুপাত, তার বলতে ভগ্নাংশের যে অনুপাত, ভগ্নাংশটা আমরা এক্স ধরেছি, অর্থাৎ এক্সের যে অনুপাত, তাই লিখেছি 3/4:x। এটা বলেছে একই হবে, অর্থাৎ সমান হবে, তাই সমান চিহ্ন দিয়েছি। কার সমান হবে? বলেছে তার সঙ্গে 27/64 যে অনুপাত, তার বলতে ভগ্নাংশের কথা বলেছে, ভগ্নাংশ বলতে এক্সের কথা বলেছে, অর্থাৎ এক্সের সঙ্গে 27/64 যে অনুপাত, তাই আমরা লিখতে পারি x = 27/64। বোঝা গেল? তাহলে কোশ্চেনে কি বলেছিল? 3/4-এর সাথে ভগ্নাংশের যে অনুপাত, সেই ভগ্নাংশের সাথে 27/64 যে অনুপাত, ওটা একই হবে, অর্থাৎ সমান হবে, তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি। 3/4 x মানে 3/4/x সমান x = 27/64 মানে x বাই 27/64। এখানে কোনাকুনি x এর সাথে x গুণ করলে x² সমান, এখানে 3/4-এর সাথে 27/64 কোনাকুনি গুণ হয়েছে, মানে 3/4 গুণ 27/64। x² থেকে যখন x-এ আসবো আমি, তখন এই পুরোটার বর্গমূল হবে। তো এই কারণেই পরীক্ষার সময় যদি আমরা করি, এত কিছু কিন্তু করব না, আমি জাস্ট বোঝানোর জন্য কেন আমি 3/4-এর সাথে 27/64 গুণ করে তার বর্গমূল করব, তার জন্যই কিন্তু আমি এতটা বোঝালাম। ঠিক আছে, এটা পরীক্ষার সময় করার দরকার নেই, শুধুমাত্র এইখানে গুণ করে বর্গমূল করলে অ্যান্সার চলে আসবে।
এখানে এবার উপরে তোমার 27কে ভেঙে নিতে পারো, নিচে 64কেও ভেঙে নিতে পারো, আর নাও ভাঙতে পারো। উপরটা গুণ করে নাও, 3 সাথে গুণ করলে 3 এর সঙ্গে 27 গুণ করলে 81 হয়, আর নিচে 4-এর সঙ্গে 64 গুণ করলে 256 হয়। এবার 81-র বর্গমূল আমরা জানি 9 হয়, যেহেতু 9 9 81, আর 256-এর বর্গমূল 16 হয়, যেহেতু 16 গুণ করলে 256 হয়। তাহলে x সমান 9/16 পাচ্ছি। x আমরা কী ধরেছিলাম? ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটি হয়ে যাচ্ছে 9/16। তাহলে পরীক্ষার সময় এই অঙ্কটা মানে পেন টাচ না করেই করা যাবে, মনে মনেই করা যাবে। যেমন 3 সাথে গুণ করলে 81, 81-র বর্গমূল 9, আর 4-এর সঙ্গে 64 গুণ করলে 256, 256-এর বর্গমূল 16, অর্থাৎ 9/16 হবে ভগ্নাংশটি। ঠিক আছে? কোনো ক্রেতা ক্রমিক অর্থাৎ পরপর 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন? এটা শতকরা হারে বের করতে হবে। 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। অঙ্কটি আমি দুরকমভাবে করাবো। প্রথমে আমি ফর্মুলা ইউজ করে করছি। কি বলেছে? প্রথমে 10% ছাড় দিচ্ছে, যেহেতু ছাড় দিচ্ছে তাই আমি লিখবো -10, তারপর আবার 20% ছাড় দিচ্ছে তাই লিখবো -20। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। এবার এই দুটি সংখ্যাকে গুণ করে আমি উপরে বসাবো, মানে 10 গুণ 20 লিখবো, আর নিচে সবসময় 100 হয়। ব্যাস, এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে 0 0 0 0 আমি কেটে দিলাম। আচ্ছা, এখানে -10 আর -20 কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 10-এর সাথে 20 যোগ করলে 30, বড় সংখ্যার চিহ্ন বা দুটোই মাইনাস থাকলে আমরা মাইনাস লিখব। প্লাস এখানে 2 1 কত? 2, মাইনাসে প্লাসে কি মাইনাস, তাই 30 থেকে 2 বিয়োগ করলে কত? 28, বড় সংখ্যার চিহ্ন কি আছে? মাইনাস, তাই মাইনাস। -28 বেরোলো, মানে 28% ছাড় মোটের উপর পাচ্ছে, তাই 28 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশান সিতে, তাই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন এখানে কি বলেছে? প্রথমে 10% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ জিনিসটির দাম যদি 100 টাকা হয়, তাহলে 10% ছাড় দেওয়ার পর জিনিসটির দাম হয়ে যাবে 100 থেকে 10 বিয়োগ করলে 90 টাকা। এবার বলেছে 90 টাকা তো হচ্ছে, এখন 90 টাকার উপর আবার 20% ছাড় দিচ্ছে, তাহলে 90 টাকার উপর 20% ছাড় দিলে 20% ছাড় মানে 100 থেকে 20 বিয়োগ, মানে 80/100। তো এটা কাটাকুটি করলে 0 0 0 0 কেটে দিলাম, 9 8-এ গুণ করলে কত? 72। ঠিক আছে? তাহলে জিনিসটার দাম তখন হয়ে যাচ্ছে 72 টাকা। এবার বলেছে মোটের ওপর কত ছাড় পেলেন, অর্থাৎ প্রথমে দাম ছিল 100, এখন লাস্টে কত থাকছে? 72। কতটা ছাড় হচ্ছে? 100 থেকে 72 বিয়োগ করলে 28, তাহলে 28% ছাড় হচ্ছে। অপশান সি 28 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 63-তে যে অঙ্কটি আছে, কোনো একটি বিদ্যালয় বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে বিদ্যালয় মোট এই 120 জন ছাত্রের মধ্যে বিজ্ঞান বিভাগে পড়ে এই 120 জনের 15%, অর্থাৎ 120 জনের 15% মানে 120 গুণ 15% মানে 15/100। তো এটা আমি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, উপর নিচ 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, 2 দিয়ে 12কে কাটলে 6, যেহেতু 2 6 12, তাহলে 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18 জন। তাহলে মোট এই 120 জন ছাত্রের মধ্যে বিজ্ঞান বিভাগে থাকছে কতজন? 18 জন। কলা বিভাগে কোশ্চেনে বলেই দিয়েছে 66 জন আছে, তাহলে বাণিজ্য বিভাগে কত থাকবে? সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের এই 18 জন, বিজ্ঞান বিভাগের এই 18 জন, কলা বিভাগের এই 66 জন, এই দুটোকে আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 84 হচ্ছে। তো বিজ্ঞান ও কলা বিভাগ নিয়ে মোট ছাত্র সংখ্যা 84 জন। এবার মোট এই 120 জন ছাত্র থেকে এই 84 জন যদি আমি বিয়োগ করে দিই, তাহলে বাণিজ্য বিভাগের ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে 120 থেকে যদি 84 বিয়োগ করে কত হচ্ছে? 36, তাহলে 36 জন হচ্ছে বাণিজ্য বিভাগে। তো কোশ্চেনে জানতে চেয়েছে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, মানে হচ্ছে 100 জনের মধ্যে কতজন বাণিজ্য বিভাগের ছাত্র। এটা তো 120 জনের মধ্যে 36 জন বাণিজ্য বিভাগের ছাত্র। এটা কি বলেছে? এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 120 জনের মধ্যে 36 জন বাণিজ্য বিভাগের ছাত্র, কিন্তু কোশ্চেনে জানতে চেয়েছে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, মানে 100 জনের মধ্যে কতজন। তাই এর সাথে আমরা কি করব? গুণ 100 করে দিলাম। ঠিক আছে? তো উপর নিচ 0 0 আমি কেটে দিলাম, 12 দিয়ে 36কে কাটলে 12 3 36, 3-এর সঙ্গে 10 গুণ করলে 3 10 30, তাহলে 30%, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন বাণিজ্য বিভাগের ছাত্র। তো এই 30% আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 65 যে অঙ্কটি আছে, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে 2 কেজি 250 গ্রাম পুরোটাকে যদি আমি গ্রামে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে 2250 গ্রাম। এবার জিজ্ঞেস করেছে এই 2250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তো আমি ধরে নিলাম 0.7 কুইন্টালের x% হচ্ছে এই 2250 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এদিকে যদি এককটা গ্রামে আছে, তাই এখানে কুইন্টালটাকেও আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম,
অর্থাৎ কুইন্টালকে যদি কিলোগ্রামে নিয়ে যেতে হয় তার সাথে 100 গুণ করতে হয়, আবার কিলোগ্রামকে গ্রামে নিয়ে যেতে গেলে আমরা জানি 1000 গুণ করতে হয়, তাই এর সাথে আবার 1000 গুণ করলাম। তাহলে এটা পুরোপুরি এখন কিছু হয়ে গেল, গ্রাম হয়ে গেল। আচ্ছা গুণ দিয়ে র বাইট থাকলে গুণ দিতে গুণ দিলাম, x% মানে হচ্ছে x/100 সমান এদিকে 2250 গ্রাম যেরকম আছে লিখে দিলাম। আচ্ছা এবার মাঝখানে সমান থাকে, এবার দুদিকে এককটা কেটে যাবে, এখানে গ্রাম এখানে গ্রাম আমি কেটে দিলাম। আচ্ছা এইবার এখানে 100 সাথে 100 কি হবে কেটে দিলাম, ঠিক আছে। এবার এই 0.72 সঙ্গে 7 এর সাথে যদি 1000 আমি গুণ করি তাহলে কত হয় 72000, যেহেতু 72 1 কে 72 তিনটে শূন্য চলে আসবে 72000। এবার দশমিকের পর দুটো ডিজিট আছে বলে শেষের দিক থেকে দুটো ডিজিট হবে, শেষের দিক থেকে দুটো ডিজিট আগে দশমিক হবে, তো দশমিকের পর শূন্য কেটে যায়, ঠিক আছে। তো আমি লিখলাম না এটা, তো শুধু 720 হচ্ছে, ঠিক আছে। 720 এখানে গুণ তাহলে কত থাকছে x সমান কত 2250, তাহলে x সমান 2250 বাই 720। আচ্ছা ওপর 0 0 আমি কেটে দিলাম, ওপর 3 দিয়ে কাটছি, এটাকে 225 কে 3 দিয়ে কাটলে 75 হয়, আর 72 কে 3 দিয়ে কাটলে 24 হয়, আবার যাবে 3 দিয়ে, তো 3 দিয়ে 75 কে কাটলে 25 হয়, আর 24 কে 3 দিয়ে কাটলে 8 হয়। তাহলে x সমান 25/8, আবার এখানে 25 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 3 পূর্ণ 1/8 হয়। তো আমরা তো x% ধরেছিলাম, তো x আমাদের কত বেরোলো 3 পূর্ণ 1/8, তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 70 যে অঙ্কটি আছে h/b সমান 3:4, b/c সমান 6:5 হলে h/c এর মান কত? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো পুরোপুরি এই টাইপের অঙ্কের সমাধানের ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, ঠিক আছে। তো যাই হোক কোশ্চেনে আমাদের h/b সমান 3:4 মানে h/b মানে হচ্ছে a/b সমান 3:4 মানে 3/4, এটা আমাদের বলে দিয়েছে। আবার এখানে b/c মানে b/c সমান 6:5 মানে 6/5, এটাও কোশ্চেনে বলে দিয়েছে। আমাদের যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে h/c এর মান, h/c মানে হচ্ছে a/c। এখন এই a/c কে আমি a/b গুণ b/c এই আকারে লিখতে পারি, তার কারণ হচ্ছে দেখো এখানে b কেটে গেলে a/c থাকে। এবার বিষয় হচ্ছে এইভাবে কেন লিখলাম, এর কারণ হচ্ছে যেহেতু a/b এর মানটা আমরা জানি 3/4, আবার b/c এর মানও আমরা জানি 6/5, তো এইভাবে লিখলে তাড়াতাড়ি করতে পারবো। তো সেই কারণে a/b এর জায়গায় আমি 3/4 লিখলাম, গুণ b/c এর জায়গায় আমি 6/5 লিখলাম। এখানে 6 ও 4 2 দিয়ে কাটাকুটি যায়, 6 কে 2 দিয়ে কাটলে 3 হয় যেহেতু 2 3 6, 4 কে 2 দিয়ে কাটলে 2 হয় যেহেতু 2 2 4, তাহলে 3 গুণ করলে 9 হয়, আর নিচে 2 এর সাথে 5 গুণ করলে 5 2 10, 9/10 মানে 9:10। তো পরীক্ষার সময় তোমরা সরাসরি যখনই একদম প্রথমের এই এ আর একদম শেষের এই সি বার করতে দেবে, সেক্ষেত্রে সরাসরি তোমরা 3/4 যেরকম 3/4 গুণ এই 6/5 লিখে করবে, তারপর কাটাকুটি করে যা হবে হবে, ঠিক আছে, ওটাই অ্যান্সার হয়ে যাবে। তো আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখলাম, পরীক্ষার সময় এত কিছু লেখার দরকার নেই। তো যাই হোক এই 9:10 হবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন সিতে। কোশ্চেন নম্বর 71 যে অঙ্কটি আছে এক ব্যক্তি বার্ষিক 12.1/2% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন, 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন, ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে জানতে চাইছে ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ আমাদের আসল বের করতে হবে। তোমরা মনে রাখবে কোনো ব্যাংকে যদি আমরা শুরুতেই টাকা জমা রাখি অথবা টাকা ধার নিই সেটাকেই আসল বলা হয়। তো এখানে সেই কারণে কত টাকা ধার করেছিলেন মানে আমাদের আসল বের করতে হবে। তো এই আসল বের করার ফর্মুলা হচ্ছে সুদ গুণ 100 বাই সময় গুণ সুদের হার। কোশ্চেনে বলেছে সুদ হিসেবে তিনি 1250 টাকা জমা দেন, তার মানে সুদ হচ্ছে 1250 টাকা, তাই সুদের জায়গায় 1250 লিখেছি, গুণ 100 যেরকম আছে লিখে দিয়েছি। সময়টা কোশ্চেনে বলেছে 4 বছর, তাই সময়ের জায়গায় 4 বছর লিখেছি। সুদের হারটা বলেছে 12.1/2%, এখানে এই 12.1/2%, 12.1/2 মানে হচ্ছে দুইটা যেরকম নিচে আছে থাকবে, ওপরটা হয়ে যাবে 12 সঙ্গে 2 গুণ করলে 12 দুগুণে 24, তার সঙ্গে ওপরের 1 যোগ মানে 25/2, তাই সুদের হারের জায়গায় আমি এই 25/2 লিখে দিয়েছি। এখানে কাটাকুটি করেছি, 2 দিয়ে 4কে কাটলে 2 হয় যেহেতু 2 দুগুণে 4, তারপরে 25 দিয়ে 1250কে কেটেছি, 25 5 125, শূন্যটা চলে এসেছে অর্থাৎ কেটে 50 হয়েছে। এরপর এখানে 2 দিয়ে 50কে কেটে 25 হয়েছে যেহেতু 25 দুগুণে 50, তারপর 25-এর সাথে 100 গুণ করেছি, 25-এর সাথে 100 গুণ করলে 2500 টাকা। তো এই 2500 টাকা আছে অপশান নিতে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ওই ব্যক্তি 2500 টাকা ধার করেছিলেন। কোশ্চেন নম্বর 76 যে অঙ্কটি আছে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? চারটি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। পুরোপুরি এই টাইপের অঙ্ক আমি ভিডিওর মাধ্যমে অনেক আগে আপলোড করে দিয়েছিলাম। তো এখানে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তো এরকম বৃদ্ধি পেয়েছে যদি আগে বলে দেয় পরে তাহলে কমাতে হবে, এরকম যদি কোশ্চেনে থাকে সেক্ষেত্রে এখানে এই যে 25% বৃদ্ধি পেয়েছে 25কে আমরা লিখব। এবার যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে বলেছে তাই 100 সাথে আমরা 25 যোগ করে নিচে বসাবো। যদি এখানে বলতো হ্রাস পেয়েছে তাহলে 100 থেকে 25 আমরা বিয়োগ করে নিচে বসাতাম, ঠিক আছে। এবার এর সাথে আমরা গুণ 100 করে দেবো, তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাব। তো 25 5 125, 5 দিয়ে 100কে কাটলে কত 20, 5 20 যেহেতু 100 হয় তাহলে 20% হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ গ্যাস ব্যবহারের পরিমাণ 20% হারে কমাতে হবে। এই 20% আছে অপশান বিতে, তাই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 77 যে অঙ্কটি আছে, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। পুরোপুরি এই টাইপের অঙ্কের ভিডিও আমি কিছুদিন আগেই আপলোড করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম সরল সুদের অঙ্কের ক্ষেত্রে এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো অঙ্কে থাকে সেক্ষেত্রে প্রথমে আমি বলেছিলাম 100 লিখতে, তো 100 লিখবে, তারপর গুণ দিয়ে কোশ্চেনে যত গুণ বলবে তার থেকে 1 কম নেবে। যেমন এখানে 3 গুণ বলেছে, তো 3-এর থেকে 1 কম নেব, মানে কত হবে 2। যদি এখানে দ্বিগুণ থাকতো তাহলে 2-এর থেকে 1 কম মানে 1 লিখতাম, ঠিক আছে। তো এরকম এরপর কোশ্চেনে একটাই নাম্বার দেওয়া থাকবে, যেমন এখানে কোশ্চেনে 20 দেওয়া আছে, তো 20কে তোমরা নিচে বসিয়ে দেবে, ব্যাস কাটাকুটি করবো, অ্যান্সার হয়ে যাবে 2 × 10 = 20, 10 × 10 = 100, তাহলে 10%। এই 10 আছে অপশান ডিতে, তাই বার্ষিক সুদের হার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 84 যে অঙ্কটি বলেছে, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা হয়? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই 45 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, সেই হিসাবে প্রতিটা বাহু 45 মিটার করে। কোশ্চেনে বলেছে ব্যক্তিটি বর্গক্ষেত্রের চারিদিক 2 বার পরিক্রমা করেছে, তো আমি দেখে নেব আগে একবার পরিক্রমা করে ব্যক্তিটি কতটা দূরত্ব গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে ব্যক্তিটি এইখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে 45 + 45 + 45 + 45, অর্থাৎ ব্যক্তিটি পুরো এই একবারে যায় 4টে 45 যোগ করলে 180 মিটার হয়, অথবা 4 × 45 = 180 মিটার, এইভাবে করতে পারো। কারণ বর্গক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, সেই হিসেবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য 45 আছে, 45 আমি গুণ করেছি, 180 মিটার হয়েছে। তো পরিসীমা মানেই হচ্ছে একবারে কতটা যাচ্ছে, ঠিক আছে। তো একবারে যাচ্ছে 180 মিটার। কোশ্চেনে বলেছে ব্যক্তিটি 2 বার পরিক্রমা করছে, তাই একবারে যদি 180 মিটার যায়, 2 বারে যাবে 180 ডবল করে দাও, অথবা 180 × 2 করলে 360 মিটার, অর্থাৎ ব্যক্তিটি বর্গক্ষেত্রটি 2 বারে যাচ্ছে কতটা, 360 মিটার। তো এই 360 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে সেটাই কোশ্চেনে জানতে চেয়েছে। তো তার জন্য ব্যক্তিটির গতিবেগ এখানে বলে দিয়েছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ ব্যক্তিটি 9 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তো এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কারণ ব্যক্তিটি যেহেতু 360 মিটার যায় কত সেকেন্ড আমাকে বের করতে হবে, তাই কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে আনতে হবে, ঠিক আছে। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই 9কে আমরা 5/18 দিয়ে গুণ করেছি, তাহলে গতিবেগটা আমরা পেয়ে গেলাম 5/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের কি কোশ্চেনে আমাদের সময়টা বের করতে দিচ্ছে, তো সময়টা আমি ফর্মুলা দিয়ে বের করে দিচ্ছি। তো এই সময় বের করার ফর্মুলা হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব কত, 360 মিটার, কারণ এই 360 মিটার যেতেই কতটা সময় লাগবে এটা আমাদের বের করতে হবে, তাই দূরত্ব জায়গায় আমি 360 লিখলাম। গতিবেগটা তো আমরা এখন বার করলাম, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি, 5/2 মিটার পার সেকেন্ড, তাই গতিবেগের জায়গায় 5/2 লিখেছি। ভাগ থেকে যখন গুণে যাবে 5/2টা উল্টে 2/5 হয়, 5 দিয়ে 360কে কাটলে 72 হয়। এবার 72-এর সঙ্গে 2 গুণ করলে 144 সেকেন্ড হবে, ঠিক আছে। এটা সেকেন্ড হবে কারণ দূরত্বটা এটা মিটারে ছিল, আর এটা গতিবেগটা মিটার পার সেকেন্ডে ছিল, মিটার কেটে গিয়ে সেকেন্ড, তাই সময়টা আমাদের সেকেন্ডে বেরোলো, সময়টা 144 সেকেন্ড। অপশন সি 144 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 89 যে অঙ্কটি আছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে আমাদের সময় বের করতে দিয়েছে, তো সময় বের করার ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবার তোমরা মনে রাখবে, ট্রেন যদি কোনো সেতুকে অতিক্রম করে তাহলে ট্রেনটি মোট দূরত্ব যাবে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। ট্রেনটির নিজের দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার, সেতুর দৈর্ঘ্য কোশ্চেনে বলে দিয়েছে 200 মিটার, তাহলে ট্রেনটি মোট দূরত্ব যাবে 150 মিটার যোগ 200 মিটার সমান, এখানে যোগ করলে 350 মিটার। এবার ট্রেনটির গতিবেগও বলে দিয়েছে 70 কিলোমিটার পার ঘন্টা, তো এই কিলোমিটার পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। এর কারণ কোশ্চেনে জানতে চেয়েছে ট্রেনটি এই দূরত্ব অর্থাৎ 350 মিটার যায় কত সেকেন্ডে, এটা আমাদের বের করতে হবে। সেই কারণে এই যে গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় আছে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই 70কে আমি 5/18 দিয়ে গুণ করেছি। তো যাই হোক, আমাদের এবার সময়টা আমরা বের করব। সময় বের করার ফর্মুলা আমি কী বলেছিলাম প্রথমে, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব আমরা জেনে গেছি 350 মিটার, গতিবেগটাও আমরা এখন জেনে গেছি 70 × 5/18 মিটার পার সেকেন্ড। তাই এখানে দূরত্বের জায়গায় আমি 350 মিটার, এই দূরত্বের জায়গায় 350 বসিয়ে দিলাম, আর এই গতিবেগের জায়গায় 70 × 5/18, এই যে গতিবেগের জায়গায় বসিয়ে দিয়েছি 70 × 5/18, ঠিক আছে। এটা উপর নিচ 0 0 কেটে দিলাম, 7 দিয়ে 35কে কাটলে 5 হয়, যেহেতু 7 5 35। এরপর 5 উপর নিচ কেটে দিলাম, এরপর একদম নিচে 18টা আছে, এটা উপরে গিয়ে 18 হয়ে যাবে, 18 সেকেন্ড হবে।
কারণ এটা 350 মিটার ছিল আর এই গতিবেগটা মিটার পার সেকেন্ডে ছিল, তো উপর নিচ মিটার মিটার কেটে গিয়ে শুধু সেকেন্ড থাকবে, তো সেকেন্ড, সেই কারণে 18 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। অপশান ডি 18 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 93 যে অঙ্কটি আছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে আয়তকার মাঠটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে কোশ্চেন অনুযায়ী প্রস্থ যদি এক্স মিটার আমি ধরি, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ এক্সের দ্বিগুণ। এক্সের দ্বিগুণ করলে কত? 2x, তাহলে 2x মিটার হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমি 2x মিটার ধরেছিলাম, তাই দৈর্ঘ্যের জায়গায় 2x লিখলাম, গুণ দিয়ে প্রস্থ আমি x মিটার ধরেছিলাম, প্রস্থের জায়গায় x লিখলাম। 2x এর সাথে x গুণ করলে 2 লিখলাম, x গুণ করলে x স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার বর্গমিটার। তাহলে ফর্মুলা ইউজ করলে আয়তকার মাটির ক্ষেত্রফল আমরা পাচ্ছি 2x স্কোয়ার বর্গমিটার, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে আয়তকার মাটির ক্ষেত্রফল 338 বর্গমিটার। তাই আমি এই 2x স্কোয়ার বর্গমিটার সমান এই 338 বর্গমিটার লিখতে পারি। তো সেই কারণে এই 2x স্কোয়ার সমান আমি 338 লিখলাম। মাঝখানে সমান থেকে আমরা 2 দিয়ে 338কে কাটতে পারি, তো 2 দিয়ে 338কে কাটলে 169 হয়। তাহলে এই এক্স স্কোয়ার সমান 169, এক্স স্কোয়ার সমান 169 হলে এক্স সমান 169-এর বর্গমূল কত? 13, যেহেতু 13 গুণ করলে 169, ঠিক আছে। তাই এক্স সমান হয়ে গেল 13। এবার কোশ্চেনে বলেছে আয়তকার মাটির পরিসীমা কত। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দৈর্ঘ্যটা আমরা প্রথমে 2x মিটার ধরেছিলাম, তাই দৈর্ঘ্যের জায়গায় লিখলাম 2x, যোগ প্রস্থটা আমরা x মিটার ধরেছিলাম, তাই প্রস্থের জায়গায় লিখলাম x। 2x এর সাথে x যোগ করলে, x মানে 1x, যোগ করলে 3x হয়। এবার এই 2 এর সাথে 3x গুণ করলে 3 দুগুণে 6, 6x মিটার। x এর মান তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম, x সমান 13 বের করেছিলাম, তো সেই কারণে এই 6x এর মধ্যে x এর জায়গায় এই 13টা আমি বসিয়ে দিলাম, অর্থাৎ 6 গুণ 13, 13-র সাথে 6 গুণ করলে 13 6 78 মিটার। তাহলে আয়তকার মাটির পরিসীমা হচ্ছে 78 মিটার। এই 78 মিটার আছে অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 95 যে অঙ্কটি আছে, এই অঙ্কটি 4 দিন আগে আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছিলাম, তো যদি কেউ না দেখে থাকে অবশ্যই লিঙ্কের মাধ্যমে ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে। তো এই কোশ্চেন নম্বর 95 যে অঙ্কটি বলা আছে, কি বলা আছে? একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? 4টি অপশান দেওয়া আছে। কোশ্চেনটিতে বলা হয়েছে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। তারপরে কোশ্চেনে বলেছি 30 দিন পর, অর্থাৎ 190 থেকে এই 30 বিয়োগ করলে 160 দিন থাকছে। তো এই 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেলেন, তাহলে ছিল তো 4000 জন লোক, সেখান থেকে 800 জন লোক যদি চলে যায় তাহলে থাকছে 4000 থেকে এই 800 বিয়োগ করলে 3200 জন। তাহলে এই 3200 জন লোকের অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লোক গুণ দিন, তো প্রথমে এখানে লোক ছিল 4000 গুণ দিনের জায়গায় 160 লিখলাম, সমান এখানে লোকের জায়গায় আমরা লিখবো এই 3200, অর্থাৎ নিচে এই 3200 লিখলাম, গুণ দিয়ে এই জিজ্ঞাসা চিহ্ন, দিন সংখ্যাটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। মাঝখানে সমান থাকায় এবং এরকম গুণ থাকায় আমরা এরকম পাশাপাশি কাটতে পারবো। তো আমি এখানে এই একটা শূন্যর সাথে একটা শূন্য কেটেছি, আর এখানে এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটেছি। তারপর এখানে 16 দিয়ে 32কে কাটলে 2 হয়, যেহেতু 16 দুগুণে 32। তারপর এখানে 2 দিয়ে 400কে কাটলে 200 হয়, যেহেতু 200 দুগুণে 400, ঠিক আছে। তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন মানে দিন সংখ্যা আমরা কত পাচ্ছি? 200 পাচ্ছি। তাহলে এই 200 দিন হয়ে যাবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 8.65-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402-এর 0.3-এর সমান হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এখানে এই 402-এর 0.3 মানে 402, এর মানে গুণ 0.3, তো 402-র সাথে 0.3 গুণ করলে 120.6 হবে, ঠিক আছে। 402-র সাথে 0.3 গুণ করলে 120.6। এবার কোশ্চেনে কি বলেছে? 8.65-এর সাথে কত যোগ করলে এই 120.6টা আসবে, তাই তো। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই 402-এর 0.3 মানে 120.6, তো এটার থেকে আমরা এই 8.65 বিয়োগ করে দেবো, এই 8.65 বিয়োগ করে দেবো, তাহলেই সঠিক উত্তরটি আমরা পাবো। যদি কারোর মধ্যে প্রশ্ন জাগে যে কেন বিয়োগ করবো, সেক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে একটা বলছি। যদি আমাদের জিজ্ঞেস করা হতো 2-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 5-এর সমান হবে, তো সেক্ষেত্রে 2-এর সঙ্গে কত যোগ করলে 5-এর সমান হয়? 3 যোগ করলে। তো এই 3টা পেলাম কি করে? 5 থেকে 2 বিয়োগ করে আমরা 3 পাচ্ছি। সেই কারণে এখানে 402-এর 0.3 মানে তো 120.6, তো 120.6 থেকে আমরা এই 8.65 বিয়োগটা করছি, তো বিয়োগ করলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব।
যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা 3 পেয়েছিলাম, ঠিক আছে। তো এখানে আমরা বিয়োগ করব। এবার বিয়োগ করার সময় এখানে কিছু নেই মানে তোমরা শূন্য ধরে নেবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে 111.95 হবে, যেটা রয়েছে অপশান সিতে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই 8.65-এর সঙ্গে 111.95 যোগ করলে যোগফল 402-এর 0.3 অর্থাৎ 120.6-এর সমান হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 97-তে আছে যোগ মানে ভাগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ এবং গুণ মানে যোগ বসালে 67 গুণ 119 যোগ 17 বিয়োগ 27 ভাগ 259 সমান কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেন এখানে বলেছিল গুণ মানে যোগ, তাই গুণের জায়গায় যোগ লিখেছি। যোগ মানে বলেছিল ভাগ, তাই যোগের জায়গায় ভাগ লিখেছি। বিয়োগ মানে কোশ্চেনে বলেছিল গুণ বলেছিল, তাই বিয়োগের জায়গায় এখানে গুণ লিখেছি। ভাগ মানে কোশ্চেনে বিয়োগ বলেছিল, তাই ভাগের জায়গায় এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি, ঠিক আছে। এবার এখানে যোগ আছে, এখানে ভাগ চিহ্ন আছে, তো যেহেতু ভাগের কাজ আগে হয় তাই 119-কে আমরা 17 দিয়ে আগে ভাগ করে নেব। 119-কে 17 দিয়ে ভাগ করলে 7 হয়, যেহেতু 17-এর সাথে 119 হয়, ঠিক আছে। এরপর গুণ 27 যেরকম আছে লিখলাম, বিয়োগ 259 যেরকম আছে লিখে দিলাম, ঠিক আছে। এখন এখানে প্রথমে যোগ আছে, এখানে তারপরে গুণ চিহ্ন আছে, তো যেহেতু গুণের কাজ আগে হয় তাই 7-এর সঙ্গে 27 আমরা আগে গুণ করে নেব। এই 7-এর সঙ্গে 27 আমরা গুণ করে নেব, তো 27-এর সঙ্গে 7 গুণ করলে 189 হয়। এরপর বিয়োগ 259 যেরকম আছে লিখে দিলাম। 67-র সাথে 189 যোগ করলে 256 হয়। এরপর মাইনাস 259 যেরকম আছে লিখলাম, তো এখানে 256-র আগে কিছু চিহ্ন নেই মানে আমরা এটাকে প্লাস ধরতে পারি, তো প্লাসে মাইনাসে মাইনাস, মানে 259 থেকে 256 বিয়োগ হবে, বিয়োগ করলে 3 হয়। এবার বড় সংখ্যার চিহ্ন বসে, 256 এবং 259-এর মধ্যে যেহেতু 259 বড় সংখ্যা, তাই 259-এর চিহ্নটা মাইনাস, এই মাইনাসই আমরা এখানে বসাবো, অর্থাৎ এই পুরোটার অ্যান্সার হচ্ছে -3। এই -3 আছে অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 79-তে আছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। আমরা জানি জানুয়ারি মাস 31 দিনের হয়, তাহলে এই 25শে জানুয়ারির পর জানুয়ারি মাসের কত দিন থাকছে? 31 থেকে 25 বিয়োগ করলে 6 দিন। এবার আমরা এখানে বুঝতে পারছি 2008 সাল হচ্ছে লিপিয়ার, কারণ লিপিয়ার বছরের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে গেলে তাকে লিপিয়ার বলে। যেমন 2008-কে যদি আমি 4 দিয়ে ভাগ করে পুরোপুরি মিলে গেছে, তো সেই কারণে 2008 সাল হচ্ছে লিপিয়ার। তো এটা আমরা মনে মনে করে নিতে পারি, তবু এটা আমি করে দেখালাম। লিপিয়ার বছরের ক্ষেত্রে আমরা জানি ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। লিপিয়ার ছাড়া অন্যান্য বছরের ক্ষেত্রে 28 দিন হয়, লিপিয়ার বছরের ক্ষেত্রে একদিন বেশি থাকে, অর্থাৎ লিপিয়ার বছরের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে অড ডে হচ্ছে এই একদিন। কোশ্চেন এখানে বলেছে 2রা মার্চ 2008 কী বার হবে? তো মার্চ মাসের এই 2 দিন আমরা নেব, ঠিক আছে। এবার এখানে যোগ করবে তোমরা কত দিন হচ্ছে, 6 রেখে 7, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 দিন হচ্ছে। এবার এই যোগফলকে তোমরা সবসময় 7 দিয়ে ভাগ করবে, যেমন এখানে যোগফল 9 হয়েছে, তো 9-কে আমরা 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2 দিন, অর্থাৎ এই যে ভাগশেষ 2 দিন থাকছে, এটা তোমরা এই সোমবারের সঙ্গে এই 2 দিন যোগ করবে। সোমবারের সঙ্গে এই ভাগশেষ 2 দিন যোগ করলে হবে সোমবারের পর মঙ্গল, বুধ, তাহলে বুধবার হবে, অর্থাৎ 2রা মার্চ 2008 বুধবার হবে। অপশান ডি বুধবার হয়ে যাবে সঠিক উত্তর। আমরা জানি জানুয়ারি মাস 31 দিনের হয়, তাহলে 25 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে থাকছে 6 দিন। 2008 সাল যেহেতু লিপিয়ার, তাই লিপিয়ার বছরের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়, তো এটা আমরা নেব। আর এখানে 2রা মার্চ পড়েছে, অর্থাৎ মার্চ মাসের 2 দিন আমরা নেব। তাহলে এখানে জানুয়ারি মাসের 6 দিন, ফেব্রুয়ারি মাসের 29 দিন এবং মার্চ মাসের 2 দিন যোগ করলে 6, 29 আর 2 যোগ করলে 37 দিন হয়। এই যোগফলকে সবসময় তোমরা 7 দিয়ে ভাগ করবে, যেমন এখানে যোগফল আমার 37 দিন হয়েছে, তো 37-কে আমরা 7 দিয়ে ভাগ করলে 7 5 35, 37 থেকে 35 বিয়োগ করলে 2 দিন, অর্থাৎ ভাগশেষ থাকছে 2 দিন। এবার কোশ্চেনে যে বার দেওয়া থাকবে তার সঙ্গে তোমরা ভাগশেষটা যোগ করবে, যেমন এখানে কোশ্চেনে সোমবার দেওয়া আছে, সোমবারের সঙ্গে এই ভাগশেষ অর্থাৎ 2 দিন যোগ করলে মঙ্গলবার, বুধবার, তাহলে বুধবার হবে সঠিক উত্তর, অর্থাৎ 2রা মার্চ 2008 বুধবার হবে। অপশান ডি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 40 যে অঙ্কটি আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে এই দুটি নিয়ম মনে রাখলে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলি তোমরা করতে পারবে। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে একক অঙ্ক অর্থাৎ লাস্ট ডিজিট সবসময় 1 অথবা 4 অথবা 5 অথবা 6 অথবা 9 অথবা শেষের দিকে দুটো শূন্য থাকলেও আমরা সেটাকে পূর্ণবর্গ বলতে পারি। কিন্তু এটাকে শিওর হওয়ার জন্য পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যাগুলির ইউনিট ডিজিটগুলির যোগফল 1 অথবা 4 অথবা 7 অথবা 9 হলে সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। তো
অপশান এতে আমরা দেখতে পাচ্ছি 1050 আছে, শেষের দিক থেকে একটা শূন্য, কিন্তু আমি বলেছি শেষের দিক থেকে দুটো শূন্য থাকলে তবেই সেটা পূর্ণবর্গ হবে। সেই হিসেবে অপশান এ কিন্তু কোনোভাবেই হবে না, অপশান আমি কেটে দিলাম। অপশান বিতে এখানে শেষের দিক থেকে দুটো শূন্য আছে ঠিকই, কিন্তু এখানে আরেকটা শূন্য থাকার ফলে তিনটে শূন্য, বিজোড় সংখ্যক শূন্য কখনোই থাকবে না, শেষের দিক থেকে সবসময় জোড় সংখ্যক শূন্য থাকবে, সেই হিসেবে অপশান বিও হবে না। আবার এখানে অপশান ডিতে দেখতে পাচ্ছি এখানেও শেষের দিক থেকে দুটো শূন্য আছে, কিন্তু আরেকটা শূন্য নিলে টোটাল তিনটে শূন্য হয়ে যাচ্ছে, তো বিজোড় সংখ্যক শূন্য থাকবে না, জোড় সংখ্যক শূন্য থাকতে হবে, সেই হিসেবে অপশান ডিও কিন্তু এখানে হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি কত, 1024। তবু 1024 আমি এই দুটো নিয়ম থেকে মিলিয়ে দিচ্ছি। এখানে 1024-এর লাস্ট ডিজিট কত আছে, 4 আছে, দেখো লাস্ট ডিজিট 4 হলে পূর্ণবর্গ হয়, সেই হিসেবে প্রথম নিয়ম অনুযায়ী মিলল। দ্বিতীয় নিয়ম অনুযায়ী কী আছে, এদের ইউনিট ডিজিটগুলি আমরা যোগ করবো, অর্থাৎ 1024-এর ইউনিট ডিজিটগুলি যোগ করলে, অর্থাৎ এই 1024-এর 1 যোগ 0 যোগ 2 যোগ 4 করলে যোগফল 7 হচ্ছে, ঠিক আছে। তো এই 7 আমরা দেখতে পাচ্ছি যোগফল 1 অথবা 4 অথবা 7 অথবা 9 হলে আমি বলেছিলাম সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। তো যেহেতু আমাদের এই লিস্টের মধ্যে রয়েছে 7, আমি দেখতে পাচ্ছি এখানে আছে, সেই হিসেবে 1024 আমাদের দুটো নিয়মের মধ্যেই মিলছে, তাই 1024 হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।